আচ্ছা, পশ্চিমবঙ্গের খসড়া ভোটার লিস্টও বেরিয়েছে, আর তারপর থেকে কিন্তু একটা বড় সমস্যা দেখা দিয়েছে অনেকের ক্ষেত্রে। তালিকায় নাম নেই। তো এখন যদি হিয়ারিংয়ের জন্য ডাক আসে, তখন ঠিক কি করতে হবে? চলুন আজকের আলোচনায় এই বিষয়টা একদম পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, প্রথমেই বলি, এই অবস্থাটা যে বেশ চিন্তার, বেশ চাপের, সেটা আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু সত্যি বলছি, ঘাবড়ানোর কিচ্ছু নেই। যদি ঠিকঠাক তথ্য জানা থাকে আর প্রস্তুতি নেওয়া যায়, তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব। আসুন আমরা এক এক করে পুরো ব্যাপারটা বুঝে নিই। এই যে কিছুদিন আগে সার্ভেটা হয়ে গেল, তারপরেই তো ইলেকশন কমিশন খসড়া ভোটার লিস্টটা বার করল। আর সমস্যাটা হলো সেখানেই দেখা যাচ্ছে বহু মানুষের নাম লিস্ট থেকে বাদ চলে গেছে। এখন যাদের নাম বাদ পড়েছে, তাদের কিন্তু শুনানির জন্য মানে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। আর ওই হিয়ারিংয়েই যা কিছু প্রমাণপত্র সব দেখাতে হবে। এখন কথা হচ্ছে, সবার অবস্থা তো আর একরকম নয়। মোটামুটিভাবে দেখলে 3 ধরনের সমস্যা সামনে আসছে। এই যে দেখুন স্ক্রিনে, এখানে 3টে পরিস্থিতি খুব সহজ করে দেওয়া আছে। প্রথমটা কি? যদি 2002 সালের লিস্টের নাম থেকেই থাকে, তাহলে তো খুব সোজা, কমিশনের দেওয়া ওই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিলেই কাজ হয়ে যাবে। দ্বিতীয়টা হলো, যদি 2002-এর লিস্টের নাম না থাকে, তখন কিন্তু বেশ কিছু পুরনো ডকুমেন্ট দেখানোর দরকার পড়তে পারে। আর 3 নম্বর, যেটা আসলে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, সেটা হলো পরিবারের বাকিদের নাম 2002 লিস্টে আছে, কিন্তু নির্দিষ্ট কোনো একজনের নামটাই নেই। আজকে আমরা কিন্তু মূলত এই 3 নম্বর পরিস্থিতিটা নিয়েই কথা বলবো, কারণ এটাই এখন সবথেকে বড় আর কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাই না? যে পরিবারের সবার নাম 2002-এর লিস্টে আছে, অথচ বাড়িরই একজন সদস্যের নাম বাদ। চলুন, এই যে একটা জটিল পরিস্থিতি, এটা কি করে সামলানো যায় সেটা এবার খুঁটিয়ে দেখা যাক। দেখুন, এই কঠিন অবস্থার মধ্যেও কিন্তু সবচেয়ে বড় একটা সুবিধার দিক আছে, আর সেটা হলো পরিবারের গুরুজনদের নাম, মানে ধরুন বাবা বা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকা। বিশ্বাস করুন, এটা কিন্তু ভীষণ ভীষণ শক্তিশালী একটা পয়েন্ট। এই একটা জিনিসই কিন্তু পুরো ব্যাপারটা পক্ষে নিয়ে আসতে পারে। কিন্তু সুবিধার দিক যেমন আছে, তেমন অসুবিধার দিকও তো আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এটাই যে নিজের নামটাই লিস্টে নেই। তার উপর কমিশনের দেওয়া ওই যে 11টা যাকে বলে স্ট্যান্ডার্ড ডকুমেন্ট, তার হয়তো একটাও নেই। এমনকি অনেকের কাছে তো স্কুলের সার্টিফিকেটও নেই। তো এই চ্যালেঞ্জগুলো তো সত্যি, এগুলোকে তো আর এড়িয়ে যাওয়া যাবে না। তবে একটা কথা মাথায় রাখা খুব দরকার, এই সমস্যাটা কিন্তু কোনো একজন মানুষের নয়। গ্রাম বাংলার হাজার হাজার মানুষ ঠিক একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই এই পরিস্থিতিতে কেউ একা নন। আর যেহেতু এটা এত মানুষের সমস্যা, তার মানে এর একটা সমাধানও আছে। এই পরিস্থিতিতে আসল জোরটা কোথায়? কোন আইনি পয়েন্টগুলোকে কাজে লাগানো যেতে পারে? আসুন এবার সেটা জেনে নিই। সবার আগে যে ভুল ধারণাটা মাথা থেকে বের করে দিতে হবে, সেটা হলো ইলেকশন কমিশনের দেওয়া ওই 11টা ডকুমেন্টের লিস্টই কিন্তু শেষ কথা নয়। ওটা কোনো ক্লোজড লিস্ট না। মানে ওই 11টা কাগজের মধ্যে কোনোটা নেই মানেই যে সব আশা শেষ, ব্যাপারটা কিন্তু একদমই সেরকম নয়। সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ আছে যে অন্যান্য বিশ্বাসযোগ্য প্রমাণ, যাকে ইংরেজিতে বলছে আদার ক্রেডিবল এভিডেন্স, আর তার সাথে মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স, এই দুটোকেই সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। এটা কিন্তু বিরাট বড় একটা আইনি সুরক্ষা। এর সাথেই চলে আসে আইনের আর একটা খুব গুরুত্বপূর্ণ নীতি, যেটাকে বলা হয় স্বাভাবিক অনুমান বা ন্যাচারাল প্রিজাম্পশন। এর মানেটা কি? খুব সহজ। যখন বাবা মা বা পরিবারের অন্য সদস্যরা প্রতিষ্ঠিত নাগরিক, তখন তাদের ছেলেমেয়ের নাগরিকত্ব প্রমাণের জন্য যে শর্তগুলো থাকে, মানে স্ট্যান্ডার্ড অফ প্রুফ, সেটা অনেক শিথিল হয়ে যায়। আর যেহেতু এই ক্ষেত্রে পরিবারের নাম 2002-এর লিস্টে আছে, তাই এই যুক্তিটা কিন্তু ভীষণ জোরালো। তাহলে আইনি দিকটা তো পরিষ্কার হলো। এবার আসা যাক একদম আসল কথায়। হিয়ারিংয়ের জন্য হাতে কলমে ঠিক কী কী কাগজপত্র রেডি করতে হবে? চলুন একটা প্র্যাকটিক্যাল লিস্ট দেখে নেওয়া যাক। যেসব প্রমাণপত্র লাগবে সেগুলোকে আমরা বোঝার সুবিধার জন্য দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটা হলো পারিবারিক আর সামাজিক প্রমাণ, আর অন্যটা হলো বসবাস আর পরিচয়ের জন্য সাপোর্টিং বা সহায়ক প্রমাণ। তো প্রথম ভাগে কি কি আসছে? পারিবারিক আর সামাজিক প্রমাণ। যেমন ধরুন, পরিবারের কোনো বয়স্ক সদস্যের থেকে একটা হলফনামা বা অ্যাফিডেভিট, যেখানে পরিষ্কার করে পারিবারিক সম্পর্কের কথা লেখা থাকবে।
এর সঙ্গে লাগবে এলাকার পঞ্চায়েত প্রধান বা ওয়ার্ড মেম্বারের সার্টিফিকেট। ওই সার্টিফিকেটে লেখা থাকবে যে এই পরিবার এখানে কতদিন ধরে বাস করছে এবং তাদের সম্পর্কটা কী। এমনকি ২-৩ জন পুরনো প্রতিবেশী বা গ্রামবাসীর থেকেও কিন্তু হলফনামা নেওয়া যেতে পারে, যেটা খুব কাজে দেবে। আর দ্বিতীয় ভাগে আসছে সহায়ক প্রমাণগুলো। এই কাগজগুলো কি করে? এগুলো ওই আগের প্রমাণগুলোকে আরও মজবুত করে। এর মধ্যে কি কি থাকতে পারে? আধার কার্ড, রেশন কার্ড তো আছেই, সাথে পরিবারের নামে কোনো জমির রেকর্ড, খাজনার রসিদ কিংবা ইলেকট্রিক বা জলের বিল, আগের ভোটের কোনো স্লিপ যদি থাকে বা বিএলওর ভেরিফিকেশন রিপোর্ট, এগুলো সবই কিন্তু খুব কাজের। এখানে আধার কার্ডের ব্যাপারে একটা কথা একদম পরিষ্কার করে নেওয়া দরকার। দেখুন, কোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে আধার কার্ড পরিচয় বা ঠিকানার একটা সহায়ক প্রমাণ হতে পারে, কিন্তু এটা দিয়ে পারিবারিক সম্পর্ক প্রমাণ করা যায় না। ওটা সম্পর্ক প্রমাণের কোনো চূড়ান্ত দলিল নয়। কাজেই শুধু আধার কার্ডের ভরসায় বসে থাকলে কিন্তু একদম চলবে না। তাহলে সব আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো প্রস্তুতি। সঠিক প্রস্তুতি কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোনোর একমাত্র রাস্তা। কাজে ভয় বা দুশ্চিন্তা করে লাভ নেই, বরং এখন থেকেই দরকারি কাগজপত্রগুলো গোছানো শুরু করে দিতে হবে। এটা মনে রাখতে হবে যে আইন এবং যুক্তি দুটোই কিন্তু এই ক্ষেত্রে পক্ষে আছে। দরকার শুধু ঠিকঠাক প্রস্তুতির, আর এই প্রস্তুতিটাই হয়ে উঠবে সবথেকে বড় ভরসা, সবথেকে বড় সম্পদ। Thank you for watching your law school.